ঠিক আছে everyone, যতজন আসছে শুরু করা যাক আজকের মতো। we're not gonna be here too long. আমাদের জাস্ট আজকে হলো লাস্ট লেকচারটা নিয়ে কথা বলা বাকি ছিল, which is lecture number 6. তোমরা কি সবাই দেখতে পাচ্ছ প্রেজেন্টেশনে? লেকচার 6 টা যে পুল আপ করেছি আমি। Yes, sir. ওকে ওকে, ভেরি গুড। ঠিক আছে, if everyone can see lecture 6, তাহলে let us slowly begin. So আমরা so far well, we talked about previously stuff like matters in cell, যেমন cell components of cell organelles. That was lecture 3. Lecture 4 was stuff like mitosis, meiosis, and then we talked about some other rare stuff as well. আমরা lecture 6 এর জন্য কথা বলবো. It's just going to be a very basic overview of photosynthesis. আমরা like basic বলতে I actually mean very basic. তোমাদের ডিটেলস অলমোস্ট কিছুই পড়ানো হচ্ছে না এখানে. All you're going to learn about is some of the steps that are happening and how it's happening in general. So photosynthesis যাওয়ার আগে we need to understand that আমরা অলরেডি হয়তো লেকচার 2 এর দিকে শিখেছিলাম যে আমাদের যখন আমাদের লিভিং সিস্টেমের কথা চিন্তা করো, we have two types usually mainly. একটা হলো প্রোডিউসার, একটা হলো কনজিউমার। সো প্রোডিউসাররা হলো যারা তোমার from sunlight energy produce করতে পারে, under which the plants fall under. Other than plants, there's also bacteria and algae that fall under this category. Ultimately, এই ক্যাটাগরিতে ফল করার প্রডিউসার যারা, যা বললাম, এনার্জি প্রডিউস করতে পারে ফ্রম সানলাইট, এবং এটা করার জন্য তাদের ফটোসিনথেসিস প্রডিউস করা লাগবে, ফটোসিনথেসিস প্রসেস যাওয়া লাগবে। এন্ড ফটোসিনথেসিস প্রসেসটা তোমার আলটিমেটলি প্ল্যান্টরা হলো সবচেয়ে ওয়েল নোন করার জন্য। সো রিমেম্বার, যদি প্রডিউসারের কথা বলি, প্রাইমারি প্রডিউসার, then I'm talking about plants. And on the other hand, primary consumer হলো যারা ডিরেক্টলি প্ল্যান্টদেরকে খায়, ফর এক্সাম্পল হার্বিভোরস। আর সেকেন্ডারি কনজিউমার হলো যারা অন্যান্য কনজিউমারদের খায়, যেমন হিউম্যানস ফল আন্ডার সেকেন্ডারি কনজিউমার্স। So আমাদের এই স্লাইড দেখতে পাচ্ছ, if we look at this particular image, the one on the bottom right, এখানে দেখতে পাচ্ছ যে আমাদের বেসিক ফটোসিনথেসিস রিঅ্যাকশনের প্রসেসটা দেওয়া হয়েছে। It's basically a combination of carbon dioxide and light energy using water at the beginning to produce oxygen, glucose, and also release water at the end. So এই প্রসেস তোমরা যদি দেখো থাকো, নাম্বারগুলো পাশে বাদ দিলে, it's almost the reverse of respiration. আমরা যখন রেসপিরেশন করি বডির মধ্যে, তোমরা পড়ো না হয়তো রেসপিরেশনে পুরোপুরি এখনো, বাট যদি পড়ে থাকো তাহলে মনে রাখতে পারবো যে রেসপিরেশনে কিন্তু আমাদের গ্লুকোজটা বার্ন করা হয় শরীরের মধ্যে। We use the glucose with the help of oxygen to release carbon dioxide and water. Photosynthesis is doing the opposite. It's using water and carbon dioxide with the help of light energy, which is the main catalyst, in order to produce glucose and oxygen. So আমাদের একটা লাইট এনার্জি জিনিসটা কি তাহলে? This is one of the core aspects যেটা তোমরা এই লেকচার থেকে শিখে নেবা। লাইট এনার্জি বলতে আমরা বুঝাচ্ছি সানলাইট থেকে আমরা যে লাইটটা পাই। How is this considered energy? শক্তি কেন এটাকে বলি আমরা? We consider this to be energy because, as said here, light is made up of photons. ফোটন হলো তোমার একটা, আমরা মানে ফোটন শব্দটা ইংলিশে সায়েন্টিফিক টার্মে যেটা বলা আছে সেটাকে we can also call it a charged particle. সো তোমরা যখন লেকচার 2 তে শিখেছিল অল দ্য ওয়ে ব্যাক কেমিস্ট্রি বেসিক্স নিয়ে, তখন তোমরা তো প্রোটনস, ইলেকট্রনস, নিউট্রন নিয়ে শিখেছিল, তাই না? ইজ এভার ক্লিয়ার অ্যাবাউট প্রোটনস, ইলেকট্রনস এন্ড নিউট্রনস? কোনো কোয়েশ্চেন ছিল তাদের বেসিক কনসেপ্টগুলো নিয়ে? No, sir. আচ্ছা, if everyone is good with that, তাহলে ওই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করো তোমরা। যখন প্রোটনস, ইলেকট্রনস আর নিউট্রনস এর কথা দেখতেছো তোমরা, সেইগুলাই হলো তোমার, সেখান থেকে আমরা জানি যে কিছু চার্জড পার্টিকেল আছে আমাদের। when we consider charged particles, we can say stuff like protons and electrons, কারণ protons are positively charged আর electrons হলো negatively charged. তো যখনই আমরা লাইট এনার্জি পাচ্ছি, ওই লাইটের মধ্যে আমাদের যে প্রোটনস আর ইলেকট্রনস গুলো আছে, সেগুলাকে আমরা কম্বাইন্ড ভাবে একটা ফোটন বলতে পারি, সরি, PHOTON যে লেখা আছে ফোটন। আর এই ফোটনটা হলো একটা টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হলো আমাদের জাস্ট একটা ক্যাটাগরি অফ এনার্জি বলতে পারি। অনেক ক্যাটাগরি অলরেডি আছে, কিনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এটসেট্রা এটসেট্রা, আমরা অলরেডি যেটা ইউজ করি। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হলো
আমাদের সানলাইট থেকে আমরা যত রকম এনার্জি পাচ্ছি, এবং ইলেকট্রনিক এনার্জি আমরা যে শুধু আলো, আলো বলতে আমরা ভিজিবল লাইট যেটাকে বলি, যে আলোকে আমরা দেখতে পারি, দ্যাট ইজ নট দি অনলি পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। আমাদের ধরো যে মাইক্রোওয়েভ, ওভেনে যে গরম করো, ওই যে গরমটা হয় যে ওয়েভ দিয়ে, দ্যাট ইজ অলসো আ পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, কল দ্যাট মাইক্রোওয়েভস। তারপর রেডিও ওয়েভস আছে আরেকটা, রেডিওতে যে ট্রান্সমিশন হয়, দ্যাট ইজ অলসো আ টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। তারপর এক্স রে করতে হয়, তারপর আল্ট্রাভায়োলেট রেজ, এগুলো হলো সব তোমার ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আন্ডারে পড়ে। সো এই সব ক্যাটাগরির মধ্যে একটা টাইপ হলো আমাদের ভিজিবল লাইট বলতে পারি আমরা। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি একটা সাব ক্যাটাগরি হলো ভিজিবল লাইট। এনি কোশ্চেনস ফর এভরিওয়ান ক্লিয়ার? If everyone is clear, তাহলে তোমরা কাইন্ডলি হাতটা তুলো, রেজ হ্যান্ড, নিচে একটা ইনস্ট্রাকশন আছে, অর জাস্ট ফিজিক্যালি বলো যে ইউ ক্লিয়ার। ওকে, ভেরি গুড। তাহলে সবাই ক্লিয়ার মোটামুটি? কন্টিনিউ তাহলে। এক্সেলেন্ট। আচ্ছা, সো লাইট নিয়ে সবাই যদি আমরা ক্লিয়ার থাকি, লাইটটা তাহলে কিভাবে প্ল্যান্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করে? The interaction of light happens with the help of, as shown here, pigments. Pigments মানে হলো একটা টাইপ অফ মলিকিউল বা একটা টাইপ অফ কেমিক্যাল যেটা তোমার প্ল্যান্টের মধ্যে প্রেজেন্ট। এই পিগমেন্টটা থাকে হলো তোমার ক্লোরোপ্লাস্টের মধ্যে, যেটাকে আমরা ক্লোরোফিল বলি। এই ক্লোরোফিল আমরা যে এতক্ষণ বললাম যে এটা তোমার ফটোসিনথেসিসের জন্য দায়ী, দিস ইজ দ্য মেইন কম্পোনেন্ট দ্যাট কজেস ফটোসিনথেসিস, দিস ইজ দ্য পিগমেন্ট, দিস ইজ দ্য কেমিক্যাল দ্যাট কজেস ফটোসিনথেসিস। ক্লোরোপ্লাস্টটা হলো কি মনে আসে? ক্লোরোপ্লাস্টটা হলো আমাদের একটা অর্গানেল যেটা আমরা প্ল্যান্ট সেলের মধ্যে পাই। ইট ইজ আ পার্ট অফ সেলস। এটার ক্যারেক্টারিস্টিক গুলো যদি মনে রাখি, আমরা কুইকলি রিভাইজ করি। এটা ডাবল মেমব্রেন, দুইটা মেমব্রেন আছে, ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন। ইনার মেমব্রেনটা সাথে তোমার ভিতরে হলো তোমার কম্পোনেন্ট গুলো, যেগুলোর মধ্যে থেকে তোমার আমরা ক্লোরোফিল পাই। এই ক্লোরোফিলটাই হলো তোমার আলটিমেটলি ফটোসিনথেসিসে কাজ করছে। সো ইফ উই লুক অ্যাট আ পিগমেন্ট, আমরা যে বললাম কেমিক্যাল, এই কেমিক্যালটা করছেটা কি? হাউ ইজ ইট ইন্টারঅ্যাক্টিং উইথ লাইট? ইন্টারঅ্যাকশনটা এই সেকেন্ড লাইনটা পড়ে দেখি আমরা। They cannot absorb, bounce off, or continue to have light through it. They have reflection or transmission. তার মানে আমরা যখন কিছু বেসিক কনসেপ্ট বুঝাই দিই, যখন আমরা গ্রিন কালারের প্ল্যান্ট দেখি, গ্রিন ক্লোরোফিল, তখন আমাদের লাইট ওয়েভটাকে সাথে তাদের কি ইন্টারঅ্যাকশন হচ্ছে? when we say light wave, আমরা মিন করছি আমাদের ভিজিবল লাইটে যত রকম কালার আছে সবগুলাই সেই লাইট স্পেকট্রামের আন্ডারে ফল করে। সো লাইটের মধ্যে কি কি কালার আছে? ইজি ওয়ে টু ব্রেক ইট ডাউন হলো আমাদের রং ধরনের মধ্যে যে যে রং দেখি, রেড, গ্রিন, অরেঞ্জ, ইয়েলো, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, এই সাতটা বেসিক কালার মিলে হলো আমাদের লাইট স্পেকট্রামে আসছি আমরা। সো আমাদের এই সাতটা কালারের মধ্যে থেকে যখন এই সাতটা কালার মিলিয়ে লাইট যখন একটা প্ল্যান্টের উপর পড়ে, তখন এই সাতটা কালারের মধ্যে ছয়টা কালার তারা অ্যাবজর্ব করে ফেলে। যেহেতু তারা ছয়টা কালারই অ্যাবজর্ব করে ফেলে, তার মানে একটা কালার তারা অ্যাবজর্ব করে না। দিস ইজ দ্য গ্রিন কালার। তারা রেড, অরেঞ্জ, ইয়েলো, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট সব লাইটই প্ল্যান্ট অ্যাবজর্ব করে ফেলে, এবং অ্যাবজর্ব করে ওই ছয়টা লাইট ওয়েভই তোমার এনার্জিতে কনভার্ট করে। দিস ইজ দ্য কাইন্ড অফ এনার্জি দে ইউজ। বাট দ্য গ্রিন লাইট ইজ আন্ডার আ সার্টেন ওয়েভলেন্থ। মানে ওয়েভলেন্থ বলতে চিন্তা করতে পারো যে ধরো প্রত্যেকটা কালারেরই তোমার একটা সার্টেন লেন্থ আছে, একটা সার্টেন সাইজ। ওই গ্রিন সাইজের লাইটটাকে তারা অ্যাবজর্ব করতে পারে না। দিস গ্রিন লাইট ইজ ইনস্টেড রিফ্লেক্টেড। এটা যখন হিট করে প্ল্যান্টটাকে, প্ল্যান্টের মধ্যে না ঢুকে প্ল্যান্টের সারফেস থেকে বাউন্স অফ করে, রিফ্লেক্ট করার পরে দেন ইট হিটস আওয়ার আইজ। আমরা যে আলো দেখছি, আমরা যে কালার দেখছি এনভায়রনমেন্টে, এভরিথিং দ্যাট উই আর সিইং, all the colors that we see is the colors that are reflected around us. তার মানে কেউ যদি তোমার ধরো লাল রঙের শার্ট থাকে তোমাদের, the red shirt that you have, that contains a pigment which absorbs all the wavelength colors. ওইটা আমাদের চোখে এসে লাগছে, and then we perceive the shirt as red. হ্যাঁ, so that's basically how colors work. তার মানে এখানে তোমার প্ল্যান্টটা কি করছে? প্ল্যান্টের ক্লোরোফিল যেহেতু গ্রিন কালার আমরা বলছি, তার মানে প্ল্যান্টরা গ্রিন কালারটাকে অ্যাবজর্ব করতে পারছে না। They are the ones that are reflecting the green light, and that is why we see them as green. All the other colors are absorbed and used by the plants.
এনি কোয়েশ্চেন থাকলে হাত তুলতে পারো। হ্যাঁ বলো। স্যার আপনি যে বললেন যে প্ল্যান্টসরা হচ্ছে মেইনলি আপনার যে লাইটটা আসে সেখান থেকে বিভিন্ন ওয়েভলেন্থের লাইটের মধ্যে থেকে তারা হচ্ছে গ্রিনটাকে হচ্ছে রিফ্লেক্ট হয়ে যায় আর অন্যগুলো ইয়েস, অ্যাবজর্বড হয়ে যায়। কারেক্ট। এই অ্যাবজর্ব যে হচ্ছে, এই হুম, অ্যাবজর্ব হওয়ার থেকে কি ওরা এনার্জি ক্রিয়েট করছে? হ্যাঁ, এই অ্যাবজর্ব হওয়ার প্রসেসটা আমি যে একটু পরে আসতেছি, সেটা হলো এই অ্যাবজর্ব যখন হচ্ছে তখন আমরা যে কথা বললাম একটু আগে, লাইট কি ফোটন, এটা হলো একটা কম্বিনেশন অফ প্রোটন এন্ড ইলেকট্রন, তাই না? So, এই প্রোটন আর ইলেকট্রনের কম্বিনেশনটা যখন বাকি ওয়েভলেন্থ গুলাতে আছে, এইটা তোমার পাতার মধ্যে দিয়ে পাস করে করে যখন ক্লোরোফল প্লাস্টে হিট করে, তখন সেটাকে নিয়ে তারা এনার্জিতে কনভার্ট করছে। হ্যাঁ, সো ইউ আর কারেক্ট। থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন থাকলে হাত না তুলতে স্যার। পারো, না হলে আমি কন্টিনিউ করব। অন্য সবাইকেও বলছি আমি। ঠিক আছে, এভরিথিংস ক্লিয়ার অ্যাবাউট লাইট দেন। সো এই বেসিক কনসেপ্টের উপরে হলো তোমার মানে এই গ্রিন কালার এবং বাকি কালারেশন এবং লাইট কাজ করছে। এর পরের সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে there's a variety of pigments. Variety বলতে it's not just chlorophyll that happens in plants. Chlorophyll A এবং chlorophyll B হলো দুটো সাব ক্যাটাগরি অফ chlorophyll, এবং এগুলোর কোন কালার রিফ্লেক্ট করছে সেটা লেখা আছে। 3 নম্বর এক্সাম্পলটা ইন্টারেস্টিং, ক্যারোটিনয়েড যে দেওয়া আছে। ক্যারোটিনয়েডটা কিন্তু আমাদের গাজরের মধ্যে পাওয়া যায় অনেক, উইদিন ক্যারটস। এই জন্য হলো তারা এই যে ইয়েলো, অরেঞ্জ, রেড এই কালার গুলো রিফ্লেক্ট করে। এই জন্যই আমরা গাজরের কালার দেখি যে তারা সাধারণত অরেঞ্জ কালারের হয়, ওই রেঞ্জে হয়। এবং আমরা সেজন্য বলতে পারছি যে একটা প্ল্যান্টের মধ্যে সাধারণত chlorophyll is not the only pigment present. There is usually some combination of pigments. এবং অন্য পিগমেন্ট থাকার মানে কি, অন্য পিগমেন্ট বেশি করে থাকলে তখন প্ল্যান্টের কালার চেঞ্জ হয়ে যাবে, অন্য রঙের পাতা হতে পারে। অনেক তোমার মাঝে মাঝে পাতা দেখো, লাল শাকের পাতা ফর এক্সাম্পল, লাল শাকের পাতা তো তোমাদের লাল রঙের হয়, ইভেন দো দে আর স্টিল লিভস। এমন তো না যে লাল শাক ফটোসিনথেসিস করতেছে না, they still have chlorophyll. It's just that they have other pigments as well in large amounts. সেই জন্য তাদের বেসিক কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এক একটা পিগমেন্টের এক এক ফাংশন আছে। কি ফাংশনের মনে রাখার দরকার নেই আপাতত, যে তোমরা মনে রাখবা যে একটা প্ল্যান্টের মধ্যে অন্যান্য পিগমেন্ট থাকতে পারে। আচ্ছা, সো তাহলে নেক্সট কোশ্চেনে যদি আমরা আসি, ওয়্যার ডাজ ফটোসিনথেসিস টেকস প্লেস স্পেসিফিক্যালি, এক্স্যাক্টলি হলো সেটা ক্লোরোপ্লাস্টের ইনার মেমব্রেনের মধ্যে হচ্ছে। সো আমাদের এই ছবিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে ক্লোরোপ্লাস্টটাকে, আউটার মেমব্রেন যেটা ডিপ গ্রিন আর ইনার মেমব্রেন যেটা লাইট গ্রিন। হ্যাঁ ওরূপ বলো। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর বলো। স্যার আমরা অনেক গাছে দেখি যে একটা সিজনে সবুজ থাকে, আরেক সিজনে হুম, মনে করেন যে স্যার কালার চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ তাহলে কি স্যার পাতা ঝরে যায়। হুম, মানে কালার চেঞ্জ হয়ে যায় মানে মাঝে মাঝে বিদেশের বিভিন্ন গাছগুলোতে, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ ওইটা কেন কারেক্ট। হয় স্যার? আচ্ছা তোমরা বলি, ওইটা যখন হয় অনেক সময় স্পেশালি ওটা বিদেশে বেশি হয়, কারণ আমাদের দেশে অনেক প্ল্যান্ট গুলো এভারগ্রিন, সারা বছরই গ্রিন থাকে, কিন্তু বিদেশে অনেক গাছ ধরো গরমের দিনে সবুজ থাকে, শীতকাল আসলে পাতাগুলো আস্তে করে অরেঞ্জ রং হয়ে পড়ে যায় অনেক ক্ষেত্রে। সেটা হলো কারণ মানে তারা গাছগুলা ইচ্ছা করে তাদের পাতাগুলাকে লাইক মেরে ফেলে, দে রিডিউস দ্য অ্যামাউন্ট অফ লিভস দে হ্যাভ। এবং লিভ রিডিউস করার জন্য তারা যখন পাতাগুলাকে মেরে ফেলে, when they stop sending nutrients to the leaves, হুম, তখন তাদের ক্লোরোপ্লাস্ট গুলো মরে যায় আস্তে আস্তে। দিস ক্লোরোপ্লাস্ট, দিস অর্গানেলস, দে ডাই অফ। যখন আচ্ছা, ক্লোরোপ্লাস্ট গুলো মরে যায় তখন তাদের ওই গ্রিন কালারটা অ্যাক্টিভ থাকে না, সেজন্য এই অন্যান্য ক্লোরোপ্লাস্ট গুলো, পিগমেন্ট গুলা অন্যান্য অ্যাক্টিভ হয়। পিগমেন্ট তখন বেশি প্রমিনেন্ট হয়ে যায়। কারেক্ট, ওকে, এক্স্যাক্টলি। ওকে। তখন ক্লোরোপ্লাস্ট না থাকাতে আস্তে করে প্ল্যান্টটা মানে ক্লোরোপ্লাস্ট না থাকা মানে কি, ফটোসিনথেসিস করতে পারে না। সো তারা এই কাজটা করে মেইনলি কারণ শীতের দিনে ওই এত ফটোসিনথেসিস তো তারা করতে পারবে না, অত সানলাইট থাকে না শীতের দিনে, তো আলো অনেক কম থাকে বিদেশে। সেই জন্য হুম, তারা ওদের তাদের একটা প্রসেস, যার কারণে কম ফটোসিনথেসিস করে যাতে তাদের মানে বেশি এনার্জি নষ্ট করা না লাগে, এটা এটা তাদের একটা প্রসেস। ঠিক আছে। ওকে স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন, ভালো ছিল। আচ্ছা তাহলে আমরা কন্টিনিউ করি, আর কোয়েশ্চেন না থাকলে আপাতত। সো এখানে দেখতে পাচ্ছ যে ক্লোরোপ্লাস্টে ভিতরে কিছু যে সেমি কম্পোনেন্ট আছে, স্ট্রোমা, থাইলাকয়েড, গ্রানাম, এগুলো হলো সেকেন্ডারি লাইক ইনিশিয়াল মানে ভিতরে ছোট ছোট পার্ট গুলা যেগুলোর সাহায্যে ফটোসিনথেসিস হচ্ছে। তোমরা মনে রাখবে যে আপাতত ক্লোরোপ্লাস্টের ইনার মেমব্রেনের ভিতরে হলো তোমার ক্লোরোফিলটা, এই যে লাইট গ্রিন কালার দেখছো, এটাকে তোমরা ক্লোরোফিল হিসেবে কনসিডার করতে পারো। দিস ইজ ওয়্যার দ্য মেইন প্রসেস অফ ফটোসিনথেসিস ইজ হ্যাপেনিং।
আচ্ছা, এখান থেকে ভিতরের কম্পোনেন্ট গুলো নিয়ে তোমাদের মনে রাখা দরকার না যে কোনটা কি করতেছে, জাস্ট আছে যে ভিতরে স্ট্রোমা আছে, থাইলাকয়েড আছে, গ্রানাম আছে, এগুলো মনে রাখা আপাতত। So how does photosynthesis takes place? Again, we're talking about very basic things that are happening. And in photosynthesis, we can break it down. এখানে যে দুইটা বক্স দেখছো, এখানে হয়তো এইখানে লেখা নেই এক্স্যাক্টলি, একটু পরেই লেখা আছে। আমাদের ফটোসিনথেসিসকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। দুইটা অংশ যখন বলতেছি আমরা ফটোসিনথেসিসকে ভাগ করতে পারি একটা লাইট ডিপেন্ডেন্ট স্টেপে এবং একটা লাইট ইন্ডিপেন্ডেন্ট স্টেপে। মানে একটা অংশ যেখানে তোমার আলোর প্রয়োজন হচ্ছে, আর একটা অংশ যেখানে তোমার আলোর প্রয়োজন হচ্ছে না। আর আমরা যদি এই ছবিটি থেকে খুব বেসিক একটা জিনিস দেখে নিই, তুমি যদি বাম দিকের ছবিটিতে দেখো, বাম দিকের ছবিটার মধ্যে মাঝখানে যে গোল 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 স্ট্যাক করে দেখতে পাচ্ছ, সেটাকে ক্লোরোপ্লাস্ট হিসেবে চিন্তা করো। এখানে হচ্ছেটা কি, সানলাইট এবং পানি ঢুকছে, we are using sunlight and water as the reactants, and we are releasing as the products ATP, NADPH and oxygen. So যে লেখা আছে, in the first stage of photosynthesis, sunlight energy becomes converted to chemical energy of ATP, water molecules are broken apart and NADPH is also formed. তার মানে এখানে মেইন প্রোডাক্টটা কি, মেইন কোর প্রোডাক্টটা হলো আমাদের এখানে এটিপি। এটিপি ইজ, এগেন আমাদের মনে আছে যদি মনে থাকে, এটিপি ইজ দ্য molecule that is used as a form of usable glucose, মানে গ্লুকোজ, স্টোরড গ্লুকোজটাকে আমরা বলতে পারি হলো যে সুগার বলি, C6H12O6। এটার সিম্পলিফাইড ফর্ম বা এটার আরো ফার্দার ব্রোকেন ডাউন ফর্ম হলো আমরা এটিপি বলতে পারি। যখন আমরা রেসপিরেশন করি, আমরা গ্লুকোজকে ব্রেকডাউন করে যে বলি না এনার্জি রিলিজ করতেছি আমরা, ওই এনার্জিটাকে হলো আমরা ইউজুয়ালি এটিপি বলতে পারি। এটিপিটা হলো ইউজেবল গ্লুকোজ। সো আমাদের ফার্স্ট স্টেপ অফ ফটোসিনথেসিসে এটিপি রিলিজ হচ্ছে, সানলাইট থেকে আমরা ডিরেক্টলি এটিপি বানাচ্ছি। আরো সাইড কিছু কম্পোনেন্ট বানাচ্ছি, যেমন এনএডিপিএইচ এবং অক্সিজেন, এগুলার কাজ আসতেছে পরে আরো, বাট আপাতত মনে রাখবা যে এটিপিটা হলো মেইন কম্পোনেন্ট। এটাকে আমরা লাইট ডিপেন্ডেন্ট স্টেপ বলি। সেকেন্ড স্টেপটা যেটা আছে ডান দিকে, যে ক্যালভিন বেনসন সাইকেল। কারণ এই লাইট ইন্ডিপেন্ডেন্ট স্টেপ, মানে আলো ছাড়া যে স্টেপটা হচ্ছে, সেটার একটা অল্টারনেটিভ নেমও ক্যালভিন সাইকেল বলতে পারি। এখানে হলো, পরে দেখি আমরা কি লেখা আছে। The second stage is the synthesis part. ATP delivers energy to the reaction stage where sugars are built with atoms of hydrogen, carbon and oxygen. এখানে হলো তোমার আগের স্টেপগুলো সবকিছু একটা একটা করে ব্যবহার করা হচ্ছে। এটিপিটা হলো ব্যবহার করা হচ্ছে তোমার ডিরেক্ট এনার্জি হিসাবে, এনএডিপিএইচটা ব্যবহার করা হচ্ছে হলো হাইড্রোজেন ক্যারিয়ার হিসাবে। কারণ আমরা যদি গ্লুকোজের কেমিক্যাল কম্বিনেশন করে, কেমিক্যাল মলিকুলার ফর্মুলাটা চিন্তা করে দেখি, ইট ইজ C6H12O6। সেখানে কিন্তু H12 আছে, অনেকগুলো হাইড্রোজেন মলিকুল আছে অথবা হাইড্রোজেন অ্যাটম, যেভাবে বলো না কেন। এই হাইড্রোজেন গুলো তাহলে আসতেছে কোথেকে? এই হাইড্রোজেন গুলো হলো গত স্টেপ থেকে এনএডিপিএইচ টা ক্যারি করছে। এনএডিপিএইচ হলো একটা মলিকিউল যেটা হাইড্রোজেন ক্যারিয়ার হিসেবে কাজ করছে। এনএডিপিএইচ টা যখন হাইড্রোজেন আনছে, এনএডিপিএইচ থেকে হাইড্রোজেন এনে হাইড্রোজেনটা সরাই দিলে কি হচ্ছে, তাহলে আমাদের বাকি থাকছে হলো এনএডিপি প্লাস বা এনএডিপি মাইনাস, সরি চার্জটা মনে নাই আমার এক্স্যাক্টলি, বাট আলটিমেটলি এনএডিপিএইচ থেকে তোমার হাইড্রোজেন সরাই দেওয়া হচ্ছে। সো এটিপিটা হলো তোমার এনার্জি, এনএডিপিএইচ টা হলো হাইড্রোজেন, এবং আলটিমেটলি আগের স্টেপ থেকে অক্সিজেন যে ব্যবহার করা হচ্ছে, কারণ আমরা জানি ফটোসিনথেসিসের জন্য অক্সিজেন ইউজ করা হয়। এই অক্সিজেনটা নিয়ে হলো তোমার সব মিলিয়ে আমরা সুগার বানাচ্ছি। we are producing um, we are producing glucose C6H12O6. So let's break each of that down a bit more in detail. এই ওভারভিউটা দেওয়া আছে এই স্লাইডে, এখানে হলো পুরো জিনিসটাই শর্ট করে লেখা আছে। টু স্টেজে হচ্ছে সানলাইট এনার্জি কনভার্ট করছি আমরা এটিপি এনএডিপিএইচ এ, এগুলা দিয়ে পরে আমরা সুগার বানাচ্ছি উইথ দ্য হেল্প অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। আমাদের ফার্স্ট স্টেপে যেটা দেওয়া ছিল, এখানে যদি আমরা গো ব্যাক হিয়ার, এই যে পানি ঢুকছে, দিস ওয়াটার, ইন দ্য লাইট ডিপেন্ডেন্ট স্টেপ দিস ওয়াটার ইজ ব্রোকেন ডাউন ইনটু টু কম্পোনেন্টস, হাইড্রোজেন এন্ড অক্সিজেন। এই যে পানিটা থেকে যে অক্সিজেন ব্রেকডাউন করা হচ্ছে, এই অক্সিজেনটাই কিন্তু পরের স্টেপে ব্যবহার করা হচ্ছে। সো আমরা যে বলি যে প্ল্যান্টরা যে অক্সিজেন নেয় না, প্ল্যান্টরা অক্সিজেন নেয় না, কিন্তু তারপরেও প্ল্যান্টের অক্সিজেন লাগে ফটোসিনথেসিসের সেকেন্ড স্টেপের জন্য। তারা এই অক্সিজেন কোথা থেকে পায়? এই অক্সিজেন তারা পায় পানি থেকে।
When they break down water, they get hydrogen and oxygen. The oxygen that they get is used directly to make glucose, and the hydrogen that they get is carried forward with the help of NADPH and then also used to make glucose. তো মোটামুটি ওভারভিউটা নিয়ে সবাই ক্লিয়ার? দিস ইজ ইট, এইটুকুই কিন্তু তোমাদের। কতগুলো এটিপি বানানো হচ্ছে, কতগুলো গ্লুকোজ ব্যবহার করা হচ্ছে, এগুলো নিয়ে কিছুই তোমাদের পড়ানো হচ্ছে না সো ফার। এভরিওয়ান ইজ ক্লিয়ার? সবাই তাহলে একটা হাত তুলো কাইন্ডলি যদি সবাই ক্লিয়ার থাকে। ওকে, গুড, অনেকেই ক্লিয়ার তাহলে। সো আমরা যদি একটু ফার্দার ডিটেলসে দেখি, ফার্দার ডিটেলসে বলতে একই জিনিসটা আবার একটু জাস্ট আমরা আবার একটু ঘুরে দেখছি। সো ফার্স্ট পার্ট অফ ফটোসিনথেসিস হলো লাইট রিঅ্যাকশন অথবা লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। এখানে হলো তোমার এই যে সানলাইট থেকে যে ফোটন গুলো পাচ্ছি আমরা, বা সানলাইট থেকে যে আমরা বললাম যে গ্রিন বা অন্য সব কালার গুলো পাচ্ছি, এই ফোটন গুলাকে ব্যবহার করে আমরা উইথ দ্য হেল্প অফ ওয়াটার, আমরা যে বললাম পানিটাকে ভেঙে আমরা দুটো কম্পোনেন্ট পাচ্ছি, আমরা আলটিমেটলি পানির কম্পোনেন্ট গুলোকে ভাঙতেছি কিন্তু এই লাইট ফোটনের সাহায্যে। সো আমরা যে লাইট এনার্জি পাচ্ছি, এটার মেইন ইউজ কিন্তু নট জাস্ট টু মেক এটিপি, it is also being used to break down water into hydrogen and oxygen. তাহলে আমাদের এখানে প্রোডাক্ট পাচ্ছি হলো আমরা এটিপি, লেখা আছে যে NADPH, which is used to carry the hydrogen, and also oxygen, which is a byproduct of breaking down water. And then the second step, which is Calvin cycle or light independent reaction. এই light independent reaction কে আমরা Calvin cycle ও বলতে পারি। এখানে হলো তোমার, এটাকে আরেকটা নাম আছে, it can also be called carbon fixation. এখানে হলো তোমার আগের স্টেপ থেকে আমরা যে এটিপি, NADPH পেলাম এন্ড অক্সিজেন পেলাম, এই সবগুলোকে আমরা একসাথে ইউজ করে গ্লুকোজ বানাচ্ছি, সুগার বানাচ্ছি। এগেন আমরা এই স্টেপটাকে লাইট ইন্ডিপেন্ডেন্ট বলতেছি কারণ এখানে আলোর ডিরেক্ট ব্যবহার করা হচ্ছে না। We are not directly using light in the Calvin cycle. That's why we call it light independent. So কয়েকটি কি পয়েন্ট আছে এখানে মনে রাখতে পারো তোমরা। ফার্স্টলি, ফটোসিনথেসিসে যে গ্লুকোজটা বানাচ্ছে এটার জন্য তারা ইউজ করছে রিঅ্যাক্ট্যান্ট গুলো হলো কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এন্ড লাইট এনার্জি, এই তিনটা মনে রাখবা। কিন্তু এই 2 নম্বর আর 3 নম্বর পয়েন্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। গ্লুকোজ কিন্তু প্ল্যান্টের দরকার, এই যে C6H12O6 সব কাজের জন্য, এনার্জি স্টোরেজ, সেলুলোজ বানানো, নতুন কম্পোনেন্ট বানানো, এটসেট্রা এটসেট্রা। কিন্তু photosynthesis does not produce enough ATP for the cells purposes. আমরা যে ফটোসিনথেসিস করে যে এটিপি পেলাম, এই যে লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন থেকে আমরা যে এটিপি পাই, এই এটিপিটা কিন্তু অ্যাকচুয়ালি নট এনাফ। ধরো একটা প্ল্যান্টের বাঁচতে পার মিনিট ধরো 30টা এটিপি লাগবে, তারা ফটোসিনথেসিস করে কিন্তু মাত্র 10টার মতো এটিপি বানাতে পারে। সো ওয়্যার ডাজ দ্য রিমেইনিং এটিপি কাম ফ্রম? এই বাকি এটিপিটা কিন্তু তারা পাচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে। দে অলসো হ্যাভ মাইটোকন্ড্রিয়া জাস্ট লাইক আদার অ্যানিমালস, জাস্ট লাইক আদার কনজিউমার্স দ্যাট ক্যান প্রডিউস এটিপি থ্রু রেসপিরেশন। তার মানে আমাদের প্ল্যান্ট গুলা যে ইনিশিয়ালি লাইট ডিপেন্ডেন্ট স্টেপ থেকে এটিপি বানালো, তারপর লাইট ইন্ডিপেন্ডেন্ট স্টেপে তারা সেই এটিপিটাকে গ্লুকোজে কনভার্ট করলো, গ্লুকোজে কনভার্ট করে স্টোর করে দিল। সেই গ্লুকোজটাকে কিন্তু তারা আবার রেসপিরেশন দিয়ে ভেঙে এনার্জিতে এটিপিতে কনভার্ট করতেছে। So it's not just that photosynthesis is the only energy-related process occurring within plants. Mitochondria and thus respiration is also involved within plants to produce ATP from the glucose. এই পয়েন্টটা তোমার মনে রাখবা, because that is important. Plant আমরা পড়তেছি কেন? Again, we know that plants are very important. They have multiple uses within us, within the environment. এই দুইটা স্লাইড, লাস্ট দুইটা স্লাইডে কয়েকটা ইউজ দেওয়া আছে প্ল্যান্টের। দুইটা ইউজ ইন জেনারেল তোমরা মনে রাখতে পারো। সো মেইন একটা ইউজ কি, অক্সিজেন রিলিজ করে। অক্সিজেন না থাকলে অ্যাটমসফিয়ার থাকতো না। দে ওয়ার্ক অ্যাজ অটোট্রফস এন্ড ফিক্সার্স, মানে তারা অ্যাটমসফিয়ার থেকে কার্বন এবং নাইট্রোজেন এনে সেটা সয়েলের মধ্যে দিচ্ছে, এবং সয়েলের মধ্যে কার্বন নাইট্রোজেন না থাকলে গ্রোথ হতো না, লাইফ ঠিক মতো বাঁচতে পারতো না। প্ল্যান্টরা হ্যাবিটেট প্রোভাইড করে, ফুড প্রোভাইড করে, তারা প্রাইমারি প্রডিউসার। আমরা যারা কনজিউম করছি সবাই আমরা প্ল্যান্ট থেকে কনজিউম করে বাঁচতে পারতেছি। দে আর অলসো রেসপন্সিবল ফর দ্য প্রোডাক্টস দ্যাট উই রিলাই অন, মানে আমরা যে অনেক কিছু বানাচ্ছি প্ল্যান্ট থেকে, খাওয়া দাওয়া তো বাদই দিলাম, পেপার বানাচ্ছি, ক্লোথস বানাচ্ছি, ডাইস বানাচ্ছি, সবকিছুই তোমার আলটিমেটলি আমরা প্ল্যান্ট থেকে সিনথেসাইজ করছি। এন্ড লাস্টলি, প্রত্যেকটা প্ল্যান্টেরই কিন্তু তোমার একটা ডিরেক্ট সিম্বায়োটিক রিলেশনশিপ থাকতে পারে অন্য জিনিসপত্রের সাথে লাইফে। সো সবাই আমরা ডিপেন্ডেন্ট আলটিমেটলি প্ল্যান্টের উপর, এবং এই ইউজ গুলো থেকে কয়েকটা দেওয়া আছে, দুইটা জেনারেল ইউজ তোমরা মনে রাখো।
So that was it for photosynthesis. This was all that you have to remember for lecture 6. So আমরা মোটামুটি লাস্ট শেষ করে দেওয়ার আগে কোনো কোশ্চেন ছিল এই সাইড থেকে? কোশ্চেন থাকলে এখন জিজ্ঞেস করতে পারো, না থাকলে তোমাদের ফাইনালে মিড টার্ম ব্যাপারে একটু কথা বলবো আমি। নো কোশ্চেনস ইট সিমস। আচ্ছা, কোশ্চেন না থাকলে তোমাদের আমি একটু একটা জিনিস আমি একটু বের করি। লেট মি সি ইফ আই হ্যাভ অ্যান ওল্ড এক্সাম্পল অফ এ মিড টার্ম স্যাম্পল। ঠিক আছে, আছে আমার কাছে একটা। তা আমি তোমাদেরকে মিড টার্মে বলেছিলাম কি, আমি তোমাদেরকে মিড টার্মে বলেছিলাম হলো তোমাদের 20 মার্কের কোয়েশ্চেন হবে। 20 মার্কের কোয়েশ্চেন হবে মানে হলো তোমাদের টোটাল হলো 5 মার্ক। ফার্স্টে হবে হলো তোমার ফ্রম এমসিকিউ। ফার্স্ট মার্ক হবে হলো এমসিকিউ থেকে। এমসিকিউ থেকে যখন হবে 5 মার্ক, সেটা হওয়ার পরে বাকি 15 মার্ক হবে হলো তোমাদের একটা অ্যানালিটিক্যাল সেট। সো আমি তোমাদেরকে এখন একটা অ্যানালিটিক্যাল স্যাম্পল কোয়েশ্চেন গুলো দেখাচ্ছি। লেট মি চেঞ্জ দ্য প্রেজেন্টেশন। তোমরা সবাই ওয়ার্ড ডকুমেন্ট দেখতে পাচ্ছ? দাঁড়াও, আসতেছে। Can everyone see the Word document? Yes, sir. Okay. So তোমরা যে ওয়ার্ড ডকুমেন্টে দেখতে পারতেছো, this is going to be the kind of analytical questions that I ask in general. Just হয়তো কোয়েশ্চেন গুলো একটা হয়তো দেবো না আমি, বাট জাস্ট এখানে তোমার যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে এই টাইপের কোয়েশ্চেন গুলো তোমাদের জিজ্ঞেস করবো। যেমন ফার্স্ট সেকশনে যে দেওয়া আছে 3টা কোয়েশ্চেন, এখান থেকে যে কোনো 2টা আনসার করবে। দিস ইজ দি অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন সেকশন। এখানে যেমন ফর এক্সাম্পল আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 2 এর দিকে তাকাই, 2A তে লেখা আছে কি, briefly explain what happens in the light dependent, তখন হলো তোমাদের briefly explain what happens in the light dependent portion of photosynthesis। এটা 2 মার্ক। এখানে তোমরা বলবা যে আমাদের আজকে তোমাদের মাত্র কি শিখলাম, লাইট ডিপেন্ডেন্টে কি হচ্ছে, কি কি রিঅ্যাক্টেন্ট ইউজ করা হচ্ছে, কি কি প্রোডাক্ট বানানো হচ্ছে, দ্যাটস ইট। আমি তোমাদেরকে যেহেতু এলিভেশন ডিটেইলসে পড়াইনি, তুমি যতটুকু পড়েছো সেটার উপরে আনসার করবে। এবং পার্ট বি কি তাহলে, which part of the plant cell does photosynthesis happen in, so the different components of this part of the cell। তো এই যে আমি তোমাদের বললাম ক্লোরোপ্লাস্ট এর মধ্যে ফটোসিনথেসিস হচ্ছে, স্পেসিফিক্যালি ইনার মেমব্রেনের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে। তো এই যে কম্পোনেন্ট গুলো তোমার দেখালাম, যে স্ট্রোমা, থাইলাকয়েড এটসেট্রা, এগুলা মেনশন করবা। দেখো 2 মার্ক 2 মার্ক করে। এটা হলো তোমাদের ইন জেনারেল ফরম্যাট থাকবে তোমাদের যখন অ্যানালিটিক্যাল কোশ্চেন দেবো। এখানে খেয়াল করে দেখো, তোমাদের কিন্তু অনেক এক্সপ্লেনেশন করার কিছু নাই। যখন তোমরা আনসার করবে এই কোয়েশ্চেন গুলো, সময় নষ্ট না করার জন্য তোমরা লিখবা না যে দ্য পার্টস অফ দ্য ফটোসিনথেসিস আর অমুক অমুক অমুক। ডোন্ট রাইট লাইক, জাস্ট ডিরেক্টলি পার্ট গুলো লিখে দিবা। তোমার which part of the cell photosynthesis happens in chloroplast, শেষ। different components of the parts of the cell, components are বুলেট পয়েন্ট, একটা বুলেট পয়েন্টে স্ট্রোমা, একটা বুলেট পয়েন্টে থাইলাকয়েড, এরকম 2টা কম্পোনেন্ট মেনশন করলে 0.5 মার্ক করে, এরকম ফর এক্সাম্পল। সো মেক শিওর তোমরা ফোকাস ভাবে, শর্ট করে, কনসাইজ ভাবে আনসার করো এই পার্টে, যাতে তোমাদের টাইম ওয়েস্ট না হয়। সো ইন জেনারেল এরকম টাইপের তোমাদের অ্যানালিটিক্যাল কোশ্চেন হবে ফার্স্ট সেকশনে, যে 8 মার্কের। তারপর তোমার এখানে আমি একটু মার্কিংটা ভুল করেছি, এটা হবে হলো 2 টাইমস 2 4, জাস্ট এক্সাম্পল। কত মিনিট অন্যরকম মার্কিং হয়েছিল তো। সো সেকেন্ড পার্টটা হলো যে লেখা আছে স্টেট দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। ও আচ্ছা, বুঝতে পারছি আমি ভুলটা কি করছি। এটা হবে হলো 1.5 টাইমস 2 3, আর এটা হবে হলো 2x2 + 4। সো এখানে নেক্সট সেকশনে যে দেখতেছো তোমরা, এটা হলো তোমার যে ট্রু ফলস এবং জাস্টিফাই সেকশন। এখানে যে 3টা স্টেটমেন্ট দেওয়া আছে, এখান থেকে তোমরা যেখানে 2টা আনসার করবে, আমি ওটা লিখি নাই, বাট মিড টার্ম পেপারে লেখা থাকবে 3টা স্টেটমেন্ট দেওয়া থাকবে, যে কোনো 2টা তোমরা চুজ করে বলবা যে স্টেটমেন্টটা কি ট্রু নাকি স্টেটমেন্টটা ফলস, এবং তোমরা জাস্টিফিকেশন দিবা কেন। সো আমি কি লাস্ট কোশ্চেন নাম্বার 6 এর দিকে দেখি, 3 নাম্বার স্টেটমেন্টটা লেখা আছে কি, এনজাইম অ্যাক্টিভিটি ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই বোথ টেম্পারেচার এন্ড পিএইচ লেভেলস। তোমাদের হয়তো এনজাইম নিয়ে অতটা পড়ানো হয়নি, বাট জাস্ট তোমাদের আনসারটা বলে দিই আমি, যে এনজাইম অ্যাক্টিভিটি ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই বোথ টেম্পারেচার এন্ড পিএইচ। হ্যাঁ, এটা ট্রু। কারণ এই ট্রু বা ফলস ঠিক মতো বলার জন্য তোমরা 0.5 মার্কস পাবা।
তারপর জাস্টিফিকেশন 1 মার্কের কতটা যুক্তি দিবা কারণ দিবা যে temperature affects how the shape of the protein is or the shape of the enzyme will be. Same goes for pH, and the shape affects how well they can bind with the reactants. Thus, the temperature and pH affect the activity rate of an enzyme. এরকম শর্ট করে তারপর 2 নাম্বারটা দেখি পাঁচ নাম্বারটা plant leaves are green in color because the pigments reflect the green lights in the visible spectrum. এটা ট্রু, আমরা এই মাত্র শিখলাম। এই যে তোমাদের যে কারণটা বললাম সেটা বলবো তোমরা। Yes, this is true because in the visible spectrum there are all the different colors, but chloroplast contains chlorophyll, which is a green color since it reflects the green light while absorbing all the other lights, and the reflected light is what bounces off of the chloroplast and we can see with our eyes. That is why they reflect the green light and not the other lights. তো এরকম করে তোমরা বেসিক জাস্টিফিকেশন দিবা। ঠিক মতো বলার জন্য ট্রু বা ফলস হাফ পয়েন্ট, জাস্টিফিকেশন দেওয়ার জন্য 1 পয়েন্ট। And then lastly, write the differences on any of the 2 of the 3 topics. Again, 3টা কোশ্চেন যেখানে দুটো চুজ করবে তোমরা, চুজ করে তোমরা ডিফারেন্স লিখবা। ফর এক্সাম্পল 2 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি লাইট ডিপেন্ডেন্ট এন্ড লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। ডিফারেন্স লিখতে হলে তোমরা দুটো ডিফারেন্স লিখবা। একটা ডিফারেন্স ফর এক্সাম্পল লাইট ডিপেন্ডেন্টে তোমার কি কি রিঅ্যাকটেন্ট ইউজ করা হচ্ছে। We are using energy and we're using oxygen. And তারপর লাইট ইন্ডিপেন্ডেন্টে we're using ATP, NADPH. আর তারপর তোমার লাইট ডিপেন্ডেন্টে তোমার বলতে পারো ইজিলি যে এনার্জি ইজ দ্য মেইন কম্পোনেন্ট, সানলাইট ইজ ইউটিলাইজড। লাইট ইন্ডিপেন্ডেন্টে সানলাইট ইজ নট ইউটিলাইজড, সানলাইট ইজ নট নেসেসারি। এরকম দুটো ডিফারেন্স, দুটো ভ্যালিড ডিফারেন্স দিলেই তোমাদের আমি 2 মার্ক দিয়ে দিব। সো এরকম হলো তোমাদের দিস ইজ কম্বাইন্ড গোইং টু বি ইয়োর short answer or analytical section. Any questions about the format or the type of questions that might come? থাকলে এখন জিজ্ঞেস করতে পারো কাইন্ডলি হাত তুলে। Is everyone clear? স্যার আমাদের কুইজ টুটা কবে হবে তাহলে? কুইজটা আচ্ছা তোমাদের বলি, কুইজটা যেটা নিতে পারলাম না, কুইজটা আমি তোমাদের তাহলে মোস্ট লাইকলি এটা তোমাদের এখন মিডের পরে কি হয়, মিডের পরে যদি তোমাদের কিছুদিন অনলাইন ক্লাস হয় তাহলে হয়তো আমি কুইজ টুটা অনলাইনেই নিয়ে নিব, বাট আমি এটা মোস্ট লাইকলি মিডের পরে নিব, কারণ মিডের আগে এরকম হঠাৎ করে চেঞ্জ হতে বারবার হতে হতে একটু সিস্টেমটা ডিস্টার্ব হয়ে গেছে। সো তোমাদের মিডের পর থেকে তো মোস্ট লাইকলি একটু তোমাদের মানে এবার থেকে বলে দেওয়া হবে কয়দিন কি ক্লাস হবে। তাহলে মোস্ট লাইকলি কুইজ টুটা আমি হয়তো মেবি মিডের পরে যে টপিকটা পড়াবো ডিরেক্টলি সেটার উপর হয়তো শর্ট করে একটা অনলাইন কুইজ নিতে পারি, ঠিক আছে? এই আর কি, আপাতত আমি মিডের আগে আর কোনো কুইজ টুইজ নিব না। এনি আদার কোয়েশ্চেনস? আচ্ছা, আর কোনো প্রশ্ন যদি না থাকে, এক সেকেন্ড। স্যার আমাদের মিডের সিলেবাসটা কি দিয়ে দিবেন ক্লাসরুমে? হ্যাঁ, আমি তো আসলে পোস্ট করবো একটা ডেট। তোমরা জানো সবাই কবে তোমাদের এক্সাম হচ্ছে? বাই দ্য বাই, ক্লিয়ার অ্যাবাউট দ্যাট? স্যার 8 তারিখ ডেট হচ্ছে, পেয়েছো? 8 তারিখ সকাল 8টার দিকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো তোমাদের এক্সামটা হবে হলো 8 তারিখ সকাল 8টার দিকে ইন ইয়ার ইউজুয়াল ক্লাসরুম। তোমাদের সবসময় যেখানে ক্লাস নেই সেখানেই তোমাদের পরীক্ষাটা হচ্ছে তোমাদের আপাতত। আর তোমাদের টপিক গুলো হলো বেসিক্যালি আলটিমেটলি তোমাদের টপিক গুলো হলো কভারিং লেকচার্স 2 to 6, 2, 3, 4, 5, 6। তোমরা যেমন লেকচার 2 তে বেসিক 2 হলো মোটামুটি বেসিক্স নিয়ে, 2 হলো তোমাদের যে কেমিক্যাল ডিটেলস গুলো নিয়ে, কেমিক্যালস নিয়ে যেগুলো পড়ালাম, অ্যাটমস, ইলেকট্রনস, তারপর ওই বেসিক কনসেপ্ট গুলো নিয়ে ওগুলা জাস্ট মোটামুটি পুরো লেকচারটা থেকে। 3 তো তোমার সেল কম্পোনেন্ট, সেল কম্পোনেন্ট বলতে মিন করছে হলো তোমার 3 তে হলো ছিল সেল স্ট্রাকচার এন্ড ফাংশন, which বেসিক্যালি তোমাদের কুইজের জন্য, কুইজ 1 এর জন্য যেগুলো পড়তে বলেছিলাম সেল স্ট্রাকচার এন্ড ফাংশন থেকে ওগুলাই তোমাদের থাকবে এক্সামের মধ্যে। কুইজের বাইরে তোমাদের যেগুলো মানে তোমাদের সাইট থেকে বলেছিলাম যেগুলো পড়ার দরকার নেই সেগুলো দরকার নেই, তোমরা জাস্ট কুইজের জন্য যেভাবে রিভাইজ করেছিলে সেটাই লাগবে তোমাদের। লেকচার 4 এবং 5 এ এগেন তোমাদের যেগুলো বলেছিলাম পড়তে কুইজ 2 এর জন্য, যেটা আনফরচুনেটলি নিতে পারলাম না, বাট যেগুলো পড়তে বলেছিলাম সেগুলোর মধ্যে থেকেই তোমাদের মিডিয়াম টার্মে থাকবে। সেল লেকচার 4 ছিল হলো সেল ডিভিশন, মাইটোসিস, মেয়োসিস, সবগুলোই তোমাদের এখানে ক্লাসে রিভিশন দিয়েছিলাম আমি। আর লেকচার 5 হলো
টিস্যু অর্গান সিস্টেম, এগুলো সব ইন জেনারেল নিয়ে থাকবে। আর লাস্টে হলো আজকে তোমাদের ফটোসিনথেসিস নিয়ে যে পড়ালাম, খুব বেসিক, খুব শর্ট, ফটোসিনথেসিস থেকে অল্প দিয়ে একটা কোশ্চেন থাকতে পারে। এটা হলো লাস্ট টপিক তোমাদের, ঠিক আছে? সো লেকচার 2, 3, 4, 5, 6 এই 5টা লেকচার তোমাদের মিড টার্মে থাকবে। স্যার ওই যে আপনি বলছিলেন যে আমাদের যে অর্গান সিস্টেমটা আছে ওখানে হচ্ছে যে কোনো দুইটা অর্গানের হচ্ছে ফাংশনটা মুখস্থ হ্যাঁ, করতে, মানে এটা মুখস্থ তো করে মনে রাখতে, কারণ মনে রাখতে স্যার বলো। এটা কি মিনিমাম দুইটা করলেই তো হবে তাই না? মানে হ্যাঁ, মিনিমাম দুইটা করলে হবে, কারণ দুইটা করলে সুবিধা কি, তোমাদের যদি আমি ডিফারেন্স দিতে বলি, যে এই যে তোমাদের দেখছো রাইট ডিফারেন্স, তো তোমাদের ডিফারেন্স বলতে পারি টু ডিফারেন্ট অর্গান সিস্টেম তোমাদের দিতে পারি, তো তখন তোমরা দুইটা অর্গান সিস্টেম মনে রাখলে তোমরা তো ডিফারেন্স গুলো ইজিলি বলতে পারবে, তাই না? এই জন্য তোমাদের বলছি আমি। অথবা তোমাদের যদি আমি বলি যে একটা অ্যানালিটিক্যাল কোশ্চেনে যে চুজ ওয়ান অর্গান সিস্টেম এন্ড ব্রিফলি এক্সপ্লেইন হোয়াট অর্গানস ইটস মেড আপ অফ এন্ড হোয়াট ইটস ফাংশনস আর, এরকম একটা, তাহলে তোমরা বুঝাতে পারবা, ঠিক আছে? জাস্ট এজ এন এক্সাম্পল, দুটার বেশি লাগবে না তোমাদের মুখস্থ করা। Any other questions? নো স্যার। আচ্ছা, তাহলে এক সেকেন্ড একটু ওয়েট করে, আমি তোমাদের যারা যারা প্রেজেন্ট আছে আজকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, তাহলে ওখান থেকে আমি পরে নিজে প্রেজেন্ট বা অ্যাবসেন্ট দিয়ে দিব না তোমাদেরকে। নাহি না, মোস্তফা, সুমাইয়া রহমান, আর হলো এক সেকেন্ড লোড হচ্ছে। ঠিক আছে, ওয়ের ডান ফর টুডে তাহলে। আর হলো তোমাদের ইন জেনারেল, যেহেতু অফিস আওয়ার তো বলতে এখন তো আর অফিসে যেতে পারছি না, মিডের এক পর্যন্ত হয়তো, এমনি আমি অফিসে 6 তারিখ আর 7 তারিখও থাকবো, ওই দিনও আমার পরীক্ষাগুলো আছে, তোমরা যদি আসো, তোমাদের যদি ইনশাল্লাহ যদি তোমাদের পরীক্ষাগুলো হয় মিড টার্মে, কি হয় আল্লাহ জানে সামনের সপ্তাহ, বাট তখন আমি থাকবো অফিসে। লাস্ট মিনিট কোয়েশ্চেন থাকলে ইন জেনারেল রিভিশনের সময় যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে তোমরা ইমেল করতে পারো, আই উইল ট্রাই টু রেসপন্ড স্যার when I see অ্যাসাইনমেন্ট তো it. মিড টার্মের দিন দিলে হবে না? হ্যাঁ, ওইটা লাস্ট একটা ভালো কথা, যারা অ্যাসাইনমেন্ট দিতে পারো নাই, তোমরা যখন মিডের জন্য দিতে আসবা তখন তোমরা আইদার ওই মিডের জন্য দিতে পারো আমাকে, অথবা জাস্ট আমার অফিস ডেস্কে ড্রপ করে দিতে পারো। আমার অফিস হলো তোমার বিল্ডিং 2 এর 15 ফ্লোরে 15 তলা এমএনএস ডিপার্টমেন্টের রুম নাম্বার 5 এ, ওখানে আমার ডেস্ক আছে, সো ইউ ক্যান ড্রপ ইট অফ देयर অ্যাজ ওয়েল, ঠিক আছে? ওকে, এভরিথিং শুড বি গুড। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান যারা এসেছো। হোপফুলি আর কোনো কোশ্চেন নাই তোমাদের, আর থাকলেও ইমেল করো আমাকে, সমস্যা নেই। ওকে, টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।